গল্পের নাম সত্যতা। কলমে হাওয়া মানিয়া। বাড়িতে আসার সাথে সাথেই গোসল করিস কেন তুই বউ? তোর কাজটা কি এমন? দুপুর সন্ধ্যা যে সময় বাড়িতে আসিস আগে সোজা কলপারে গিয়ে গোসল করতে হয়। আমি জানতে চাইলে নানান অজুহাতে প্রসঙ্গ বদলে ফেলিস। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, তুই কি করিস বাইরে? কই যাস, কি করিস, এত টাকা কোথায় থেকে আসে? আমার চিকিৎসার জন্য এত টাকা কই পাচ্ছিস তুই? আজ সত্যিটা জানতে হবে আমার, বল তুই আমায়। অসমী মাথা নিচু করে চুপ থাকে। তার স্বামী জোরে চিৎকার করে উঠে আজ এই সব কথার জবাব চায় সে। তা না হলে রাতের খাবার খাবে না, আর সেই সাথে ওষুধও। অসমী সন্ধ্যার পর বাড়িতে ফিরে গোসল সেরে ঘরে আসলে তাকে জেকে বসে বিপ্লব, মানে তার স্বামী। কি উত্তর দেবে অসমী সেটা ভাবতে ভাবতে কিছুক্ষণ চুপ থাকে। পরক্ষণেই রাগে গড়গড় করে অসমী আর বলে, এতদিন থেকে বিছানায় পড়ে আছেন, আমি যে আপনার দেখাশোনা করার জন্য পড়ে আছি এখানে নিজের সুখ দুঃখ ভুলে। কষ্ট করে রোজগার করে আপনার খাওয়া চিকিৎসার ব্যবস্থা করছি, সেটা কি সহ্য হচ্ছে না আপনার? বলেছি তো কাপড় কাটার কাজ করি একটা দোকানে, সে তো আর আপনার বিশ্বাসে আসে না। এখন এগুলোর জবাব দেন আমাকে, এটাও বলেন আমি না থাকলে আপনার কি হবে, কে দেখবে আপনাকে? উপায় খুঁজে না পেয়ে অসমী তার স্বামীর ফুটবল জায়গায় আঘাত করেছে। সত্যি তো, অসমী ছাড়া বিপ্লবের এই পৃথিবীতে কেউ নেই। তবুও বিপ্লব অসুস্থ অচল এই কথা বলে আঘাত করেছে অসমী বিপ্লবকে, তার জন্য দুঃখটা রাগে পরিণত হয়ে যায় বিপ্লবের। পাশে থাকা স্টিলের মগটা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারে অসমীর দিকে। পিঠে গিয়ে ঠেকে মগটা অসমীর, হালকা আর্তনাদ করে চুপ হয়ে যায় মেয়েটা। এখন দুজন দুজনের দিকে চেয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। অসমী রান্নাঘর ঢুকে রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। বিপ্লবের পছন্দের খাবার খিচুড়ি রান্না করে আজ সে। বিপ্লব অনেক শান্ত মেজাজের ছেলে, ধৈর্য ক্ষমতা অনেক বেশি তার। কিন্তু ইদানিং বউয়ের আচরণ তার ভালো ঠেকেছে না। আশেপাশের মানুষজন বাড়িতে এসে বসে নানান কথা বলে যায়। বিপ্লব, তুই শয্যাশায়ী হওয়াতে তোর বউটা খারাপ হয়ে গেল রে। এ পাড়ায় কাজ নাই, কাজের জন্য বাজার পার হয়ে শহরের দিকে যাইতে হয় তার। বুঝতে পারছিস কাজটা কি? আজ প্রতিবেশী চাচির এমন কথা শুনে বিপ্লবের মাথায় রক্ত উঠে যায়। কিন্তু অসমী তো ব্যাপারটা কৌশলে এড়ায় গেল। না না, এভাবে ছাড় দেওয়া উচিত হবে না। বিপ্লব ভীষণ রাগ হয়ে চিৎকার করতে থাকে, আসমানি আসমানি বলে। আসমানি নাম শুনে চমকে উঠে অসমী, আসলে নিজের সত্যি নামটা ভুলতে বসেছে সে। ভালোবেসে বিপ্লব সবসময় আসমানিকে অসমী বলে ডাকে। তাড়াতাড়ি বিপ্লবের কাছে আসে অসমী, জানতে চায় কি লাগবে। বিপ্লবের এক কথা, সত্যিটা জানতে চায় সে। তার বউ রোজ কোথায় যায়? সে কোনো খারাপ কাজে নিজেকে বিক্রি করে দেয়নি তো? দেখেন, আপনি যা ভাবছেন তা ভুল, অযথা আমাকে ভুল বুঝতেছেন আপনি। মানুষ তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? এই আমি নিজেকে ছুঁয়ে ওয়াদা করছি, আমি এমন কোনো কাজ করছি না যেটাতে আমার এবং আমার স্বামীর সম্মান নষ্ট হয়। বিপ্লব একটু শান্ত হয়, নিজেকে ছুঁয়ে কেউ তো মিথ্যা কথা বলতে পারে না, এটা সে ছোট কাল থেকে জেনে আসছে। স্বাভাবিকভাবে দুজনে রাতের খাবার খাওয়া শেষ করে বিছানায় ঘুমোতে যায়। 4 মাস আগে এক ট্রাক অ্যাক্সিডেন্টের এর পর থেকে বিপ্লব শয্যাশয়ী, পা ভেঙে গেছে। পায়ের ভিতরে লোহার রড সাপোর্ট হিসেবে দেওয়া আছে।
পুনরায় অপারেশন করে সেই রড বের করলে বিপ্লব আবার আগের মতো চলাফেরা করতে পারবে বলে ডাক্তার আশ্বাস দিয়েছে। কিন্তু তারা দিনে আনে দিনে খায়। ছোট একটা মুদির দোকান চালাতো বিপ্লব বাজারে ভাড়া নিয়ে। তার অসুস্থতার জন্য সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। ভাড়া বাকি ছিল অনেক। তার অবস্থা দেখে দোকানের মালিক আর ভাড়ার টাকা নেয় নাই, শুধু বলেছে সুস্থ হয়ে যেন আবার ফিরে আসে দোকানে। বউ কাছে আয়, তোকে জোড়ায় না ধরলে আমার ঘুম আসে না যে। অসমী ছোট্ট বাচ্চার মতো বিপ্লবের কোলের ভিতরে নিজের জায়গা করে নেয়। ফুলের মতো সাজানো সুন্দর জীবনটা তাদের অকালে নষ্ট হতে চলেছে। অসমীর চোখ ভর্তি পানি। এত সহজে সে হাল ছাড়বার মেয়ে নয়। যেভাবেই হোক না কেন নিজের স্বামীকে সে সুস্থ করে তুলবেই। তার স্বামীর যেমন এ পৃথিবীতে সে ছাড়া কেউ নেই, তেমনি তারও কেউ নাই। তারা দুজন দুজনার। ফজরে ঘুম থেকে উঠে অসমী নামাজ পড়ে বিপ্লবের জন্য চা নাস্তা জোগাড় করে খাইয়ে দেয় তাকে। হাতের কাছে প্রয়োজনীয় সব জিনিসপত্র, শুকনা খাবার ও পানি রেখে চেয়ারে বসায় বিপ্লবকে। তারপর 8টা নাগাদ কাজে চলে যায়। অসমীর চলে যাওয়ার পথে চেয়ে থাকে বিপ্লব। খুব খারাপ লাগে তার এই পঙ্গুত্ব। অসহায়ের মতো জীবনযাপন করতে, বউয়ের কষ্টের টাকায় দিন গুজরাতে একা একা বসে শুয়ে থাকতে। পাড়া প্রতিবেশীর কথায় কান দেয় না এখন বিপ্লব। তার অসমীর প্রতি পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু কাপড় কেটে তো হাজার হাজার টাকা আয় করা যাবে না। এ নিয়ে খটকা বিপ্লবের মনে। অসমীকে জিজ্ঞেস করবে তারও সময় পায় না। আসলে অসমীর ওই মায়া ভরা মুখটা দেখলে সবকিছু ভুলে যায় সে। ভুলে যাওয়ার স্বাভাবিক। তার মায়াভরা ডাগরডোগর আখি যুগল দেখলে বিপ্লবের আর কিছু মনে থাকে না। বিপ্লব শোন, আজ দেখলাম তোর বউ শহরের নামকরা একজন ব্যবসায়ীর কাছ থেকে অনেকগুলো টাকা নিল হেসে হেসে। কোন কাজের জন্য মানুষ এত টাকা মানুষকে দেয় জানিস কি তুই? শুধু আমি না, আমার নাতিরাও দেখছে সে কি কাণ্ড। তুই এ খারাপ মেয়ে মানুষটাকে ছাইরা দে, জগতে মায়ার অভাব নাই। আর তুই মনে হয় এটাও জানিস না, রোজ এক ভ্যানগাড়ি আইসা তোর বউরে নিয়ে যায়, আবার সেই ভ্যান এ দিয়ে যায়। প্রতিবেশী রহিমা চাচি আজও অনেক কথা বলে গেল। বিপ্লব সব মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও পারছে না। আজ দুপুরে অসমী পর পর কয়েকবার বমি করতে থাকলে তার সন্দেহ দ্বিগুণ হয়। কারণ স্বামী স্ত্রীর মেলামেশা এখন তাদের নিষিদ্ধ ডাক্তারি মতে। বিপ্লবের মন চাচ্ছে এই মুহূর্তে উঠে গিয়ে অসমীকে পিটিয়ে তক্তা বানাতে। রহিমা চাচি তাহলে আজ সব সত্যি কথাই বলছে। এমন চরিত্রহীন নারীর সাথে সংসার করা হারাম, তার মুখ দেখাও পাপ। কিন্তু কি করবে সে, তার তো উঠে দাঁড়ানোর শক্তি নেই এখন। আল্লাহ কেন যে তাকে এত বড় বিপদে ফেলল? আর সে শারীরিকভাবে অসুস্থ বলে বউ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। প্রয়োজন নেই তার এমন বউয়ের। এর চেয়ে সে একা একা পড়ে থেকে মরবে, তবুও বউয়ের হাতের এক গ্লাস পানিও খাবে না। সন্ধ্যায় অসমী স্বামীর টুকটাক কাজ করে, চুলায় রান্না চাপায় দেয়। তার রোজকার নিয়ম সকালে ঘর গুছানোর সাথে বিপ্লবকে ঠিকমতো খাবার খাইয়ে ঔষধ খাওয়ানো ও ভাত রান্না করে কাজে যাওয়া। ঠিক দুপুর 12টা নাগাদ এসে গোসল সেরে তরকারি রান্না করে দুজনে একসাথে খায়। তারপর আবার কাজে যায় অসমী, আবার ফিরে আসে সন্ধ্যায়, এসেই গোসল করে আবারও। অসমীর সারাদিনের কাজকর্ম দেখলেই তো যে কেউ বলে দিতে পারবে সে কি কাজ করে বাইরে। কষ্ট, যন্ত্রণায়, অপমানে বিপ্লব কেঁদে ফেলে। অসমী ঘরে আসার আগেই চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে যায়। একই, আপনি কাঁদছিলেন কেন? ও কিছু না, পা ব্যথা করছিল তাই।
কি বলেন, খুব ব্যথা করছে, ডাক্তার ডাকবো বলেন? না, তার প্রয়োজন হবে না, ডাক্তার আসলেই তো 1000 টাকা গুনে নিয়ে যাবে এই দরিদ্র মানুষের থেকে। অবশ্য বিপ্লবের সময় কিছু টাকা কম নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার। তবুও ঋণের সমুদ্রে ডুবে আছে তারা। 1 পয়সাও জমানো ছিল না বিপ্লবের। যত খাটাখাটুনি দৌড়াদৌড়ি সব অসমী করেছে। দোকানের সব জিনিস বিক্রি করে দেয়। অসমীর একটা সোনার রিং ছিল, সেটাও বিক্রি করে। তবুও কুলাচ্ছিল না টাকায়। মানুষের দ্বারে হাত পাতা কিংবা ভিক্ষা করা শেখে নাই বিপ্লব ও অসমী। তাই কারো দয়ায় বাঁচতে চায়নি বিপ্লব। তখন মোটা অঙ্কের টাকা চড়া সুদে ঋণ নেয় তারা। এখন সেই ঋণ শোধ এবং স্বামীর চিকিৎসার জন্য হাল ধরেছে অসমী নিজে। আসমানি, একটু আগে বমি করলি কি কারণে? আমার পেটে ব্যথা করছে, সকাল থেকে খাওয়ার সমস্যা হয়েছে মনে হয়। অসমীর এই কথাটা মিথ্যা। আর বিপ্লব মুখে বিশ্বাস করলেও মনে মনে বিশ্বাস করল না। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে তারা। আজ আর অসমীকে কাছে ডাকে না বিপ্লব, নিজে থেকে স্বামীকে জড়িয়ে ঘুমায় মেয়েটা। আগেই বলেছিলাম বিপ্লব শান্ত ছেলে। তাই সে নিজের মাথা ঠান্ডা রাখে। পরিকল্পনা করতে থাকে কিভাবে সে জানতে পারবে যে অসমী কি কাজ করে। পরের দিন অসমী কাজে যায়। দুপুরে ফিরলে বিপ্লব তাকে বল, অসমী, আজ গাড়ি করে একটা লোক এসে তোর খোঁজ করছিল। আর কিসের জন্য যেন অগ্রিম টাকা দেওয়ার কথা বলছিল। কে সেই লোকটা? অসমী থতমত খেয়ে বলে, কে আসবে, আমার তো সেরকম কাজের জন্য পরিচিত কোনো লোক নেই যে গাড়ি করে বাড়ি বয়ে আসবে। আপনি সত্যি বলছেন তো নাকি স্বপ্ন দেখলেন এমনটা? আমি মিথ্যা বলি না হারামি, তুই রোজ কই যাস আর এত টাকা আনিস? মানুষ এত টাকা তোকে মাগনা মাগনা তোর মুখ দেখে দেয় নাকি? বিপ্লবের ব্যবহারে অসমী কেঁদে ফেলে এবং বাহিরে চলে যায়। বিপ্লব পরক্ষণেই শান্ত হয়ে বুঝতে পারে এই মিথ্যা কৌশলটা কাজে লাগলো না তার। অন্যভাবে এগুতে হবে। আর অসমীর সাথে আপাতত খুব ভালো ব্যবহার করতে হবে। সত্যিটা জানতে হলে আমায় অনেক ধৈর্য ধারণ করতে হবে। রহিমা চাচি, আপনি সত্যি কথাই বলতেন, শুরুতে আমি বিশ্বাস করতাম না। কিন্তু এখন ওই চরিত্রহীনার সব কাজকর্মে আমি প্রমাণ পাইছি। কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই অসমী কোথায় যায়, কি করে। এজন্য আপনার সাহায্য প্রয়োজন আমার চাচি। পান সুপারি খেতে খেতে লাল কালো হয়ে যাওয়া দাঁতগুলো বের করে বিদঘুটে ভাবে হাসে রহিমা বেগম। বাজান, এবার তো আমার কথা বিশ্বাস হইল। এই রহিমা বেগম কখনো ভুল কিছু বলে না। এর বহুত প্রমাণ আছে বহুত। তুমি টেনশন কইরো না, আমি সব ব্যবস্থা করব নিজে। তবে চাচি, একটা কথা, এই কথা যেন আশেপাশের আর কেউ জানতে না পারে। মানে আমাদের এই গোয়েন্দা অভিযানের কথা। না জানার কি আছে, পাড়াপড়শি সকলে ছি ছি করতেছে। বলছে বিপ্লবের বউটা শেষ নষ্ট হয়ে গেছে। তবুও চাচি, এ কথা যেন 3 কান না হয়। আমি কিন্তু কাজ শেষ হলে তোমাকে ভালো একটা শাড়ি কিনে দিব। শাড়ির কথা শুনে রহিমা বেগমের লোভ হয়। আচ্ছা বাজান, কেউ জানতে পারবো না, শুধু তুমি আর আমি। রহিমা বেগম গোপনে অসমীর পিছু নেয়। টানা 3 দিন পর জানতে পারে অসমী কোথায় কাজ করে। পথ হারিয়ে ফেলত রহিমার নাতিটা, সে ভ্যান চালক। নতুন শিখেছে, ভালোই আয় করে ভ্যান চালিয়ে। জানতে পেরে রহিমা ছুটে এসে খবর দেয় বিপ্লবকে। সিদ্ধান্ত নেওয়া হয় পরের দিন তারা 3 জন সেই কাজের জায়গায় যাবে। বিপ্লব মানসিকভাবে নিজেকে তৈরি করতে থাকে। তবুও তার মনটা খচখচ করে।
তার অশ্মি কি এমন কাজ করতে পারে? ছোটবেলা থেকে ভালোবাসে তারা দুজন দুজনকে। অনেক সন্দেহ চোখের সামনে, কিন্তু মানুষের চোখের দেখারও ভুল থাকতে পারে। তবে অসমীর ব্যাপারটা চোখে না দেখে বলা যাচ্ছে না কিছু। রহিমা চাচির বর্ণনায় আর পরিষ্কার হয়েছে অনেকটা অসমী আসলে কি কাজ করে। পরিকল্পনা অনুসারে পরের দিন তারা তৈরি হয়। বিপ্লবকে ভ্যানে তুলতে কষ্ট হওয়ায় পাশের দোকানের দুটো ছেলের সাহায্য নেয় তারা। এতে করে বিপ্লব সামান্য আঘাত পায়। সে যাই হোক, এ সত্যি জানার চেয়ে তার পায়ের ব্যথা বেশি হতে পারে না। আজ যদি তার জীবনও বের হয়ে যায়, তবুও সে সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বে। বিপদের সময়ে মনে হয় বিপদ বাড়ে, হলো তাই ভ্যানের চাকা নষ্ট হলো মাঝপথে, সেটা সারাতে আধ ঘন্টা সময় লেগে গেল। 11টা নাগাদ তারা অসমীর কাজের জায়গায় এসে পৌঁছায়। বিশাল 3তলা বিশিষ্ট বাড়ি, সামনে বিরাট গেট। এই বাড়িতে কাজ করে অসমী। তুমি ঠিক দেখেছ চাচি। হরে বাজান, আমি দুই চক্ষু দিয়া দেখছি এই বাড়ির ভিতরে সে যায় সকালে, আবার দুপুরের আগে ফিরে আসে। ওই যে ভ্যান খাড়ায় আছে সেটায় করে অসমী আসা যাওয়া করে। অনেক বড় বড় সাহেবরাও আসে এ বাড়িতে, আমি খোঁজ নিয়া জানছি। বাড়ি দেখে সত্যিটা কি বিপ্লবের আর বুঝতে বাকি রইল না। এমন বেহায়া মহিলার লজ্জা হবে কি করে? সবকিছু জানা সত্ত্বেও কিভাবে আমার দেবরকে বিয়ে করতে পারল সে? বাপ মা কি পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই? শুনেছি তুমি ডিভোর্সি, বোঝাই যাচ্ছে কি শিক্ষা পেয়েছ পরিবার থেকে। ওই ভুলিয়ে ভালিয়ে ছেলে ধরা আর আরাম আয়েশ করে চলা। ভাবি, আপনি ভুল জানেন, আমি ডিভোর্সি নই, আমার স্বামী মারা গিয়েছে। আমার মুখের উপর কথা বলা? তওবা তওবা। বিধবা হয়ে আমার সহজ সরল দেবরটার গলায় ঝুলে পড়লে লজ্জা করল না বিধবা হয়ে একটা ফুলপাত্রকে বিয়ে করতে? ভাবি, আপনার দেবরের বয়স তো অনেক, ওনার চেয়ে কমপক্ষে আমি 10 বছরের ছোট হব। আর আমাদের ধর্মে কি বিধবাদের বিয়ে করা নিষিদ্ধ নাকি? এমন কোনো হাদিস তো আমার জানা নেই। আপনি জানলে বলুন শুনি। এই মেয়ে, তুমি আসলেই বেশি কথা বলো। বলে না চোরের মায়ের বড় গলা, সেটা তোমায় না দেখলে বিশ্বাস করতাম না। যত যাই হোক, আমরা তোমায় এ পরিবারের সদস্য হিসেবে মানব না। বড় ভাসুর, আমার ভিতর আপনার ভাইয়ের রক্ত বইছে, পৃথিবীতে নতুন অতিথি আসবে। ওনারা কিছু বলতে যাবেন, এমন সময় আমার শ্বশুর শাশুড়ি এসে আমাকে সেখান থেকে নিয়ে যায় এবং সবাইকে চুপ থাকতে বলেন। অনেক ঝড় উপেক্ষা করে শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে জায়গা হয় আমার। আমার স্বামী আজমল হোসেনের মাথায় সামান্য সমস্যা আছে, একটু পাগলামি করে, তবে তা অতিরিক্ত রকমের বাড়াবাড়ি নয়। আচ্ছা, এই সামান্য পাগলদের কি বিয়ে করার অধিকার নেই? আর তিনি তো পাগল নন, একটু বেশি সহজ সরল। ভাবছেন সহজ সরল হলে একলা আমায় কিভাবে বিয়ে করল? বিয়েটা ওনার মামা দাঁড়িয়ে থেকে দিয়েছে আমাদের। আমিও অসহায় ছিলাম, তিনিও অসহায়। দুজনে যেন একসাথে সুখে দুঃখে চলতে পারি, সে চিন্তা করেই মামা এ কাজ করেছেন। মামার বাড়ি আমাদের গ্রামে। আমার বাবা মায়ের মৃত্যুর পর ভাইয়ের সংসারে অনেক বড় বোঝা হয়ে গিয়েছিলাম। সেখান থেকে মামা আমাকে উদ্ধার করলে আরেক জগতে এসে পড়ি। বিয়ের পর 6 মাস আমরা মামার বাড়িতে ছিলাম। 7 ভাই, তারা বাকি 6 ভাইয়ের 6 রকম ব্যবসা আছে। একমাত্র তিনি কোনো উপার্জন করেন না এ সংসারে। তার জন্য সংসারের অনেক কাজ করতে হয় আমাকে। সবাই বড় ভাসুর ও ভাবির মতো না হলেও ওনাদের ভয়ে আমাদের সাপোর্ট দিতে পারে না। তিনি সারাদিন বাড়ির বাইরে বসে ফুল গাছের পরিচর্যা করতেন, ওনার এই একমাত্র কাজ।
গাছপ্রেমী না ওয়াখাওয়া নেই, সময়ে অসময়ে গাছের সাথে নিজেকে জড়িয়ে রাখে। বড় ভাবিদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করে, 2 বেলা না খেয়ে। শেষ পর্যন্ত আমাদের ছেলে সন্তান পৃথিবীর মুখ দেখল। পরিবারের সকলে এসে দেখে গেলেও বড় 2 ভাবি ও ভাইয়ারা এলো না। এতে আমার দুঃখ নেই, ওর দাদা দাদি তো আশীর্বাদ করেছে ওকে, এই অনেক। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মানুষটা গাছ প্রেমী থেকে ছেলে প্রেমী হয়ে গিয়েছে। সকাল আর বিকেলে গাছের যত্ন নিত, বাকি সময় ছেলের জন্য। আমাদের দুজনের মধ্যে ভীষণ ভাব ছিল, এজন্য অনেকে ওনাকে বউ পাগলও বলতো। আমার তা শুনতে খারাপ লাগতো না। বেশ সুখেই ছিলাম আমরা 2 বছর। আমি আবার বিধবা হলাম, ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু আমাদের ছেলের জীবনের কথা চিন্তা করে বেঁচে থাকলাম। স্বামী হারানোর শোক 1000 বছরেও দূর হবে না জানি, তবুও কয়েকদিনের মাথায় আমার সাথে ভীষণ রকম অত্যাচার শুরু হলো। সবচেয়ে ছোট দেবর সাহায্য করত, কিন্তু তিনিও বিদেশে চলে গেলেন সপরিবারে। শ্বশুর শাশুড়িও মুখ ফিরিয়ে নিলেন। সত্যি তো আমরা বোঝা। জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হলো আমাদের। এত বড় অট্টালিকায় একটা ঘর হলো না আমাদের মা ছেলের। শহরের দূরে বস্তির মতো একটা গ্রামে ঘর ভাড়া নিলাম। 10ম শ্রেণী পর্যন্ত পড়ার সুবাদে গ্রামের কিছু বাচ্চাদের পড়ানোর সুযোগ পেলাম, কিন্তু তাতে আমাদের সংসার কুলোচ্ছিল না। পাশাপাশি সেলাই মেশিন কিনলাম একটা কিস্তিতে। বেশ ভালোই রোজগার হচ্ছিল, মা ছেলের চলে যাচ্ছিল ভালোই। দেখতে দেখতে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিল, তারপর শুরু হলো আমার কঠিন অসুখ, বুকের ব্যথা। তিলতিল করে জমানো টাকাগুলো শেষ হয়ে গেল। পড়াশোনা ছেড়ে কাজ করা শুরু করলো মানিক আমার। এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে গেলে ছেলে সহ তাদের শেষ দেখা দেখতে গিয়েছিলাম। তখনও বড় ভাবি আমাকে ছাড় দেয়নি, ছেলের সামনেই যা তা ব্যবহার করেছে। সেদিন খুব কেঁদেছিলাম আর ছেলেকে বলেছিলাম, সে যেন জীবনে কঠিন বিপদে পড়লেও তার বংশের কারো কাছে সাহায্য না চায়, ও বাড়িতে না যায়। ভীষণ অসুস্থ আমি, ছেলেটা দিনরাত পরিশ্রম করে আমাকে বাঁচানোর জন্য। আফসোস, ছেলের জন্য কিছুই রেখে যেতে পারলাম না। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমার ছেলেটা যেন ভালো থাকে। বিপ্লবের মায়ের ডায়েরির পাতায় লেখা ছিল কথাগুলো। এ বাড়িটা একসময় বিপ্লবের ছিল, এখন তা অতীত মাত্র। এই বাড়ি থেকে তার মাকে, মানে এ বাড়ির পুত্রবধূকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। আজ অনেক দিন পর দাদা বাড়ি দেখে পুরনো কথাগুলো মনে পড়ে গেল তার। কিন্তু এ বাড়িতে কি কাজ করে অশ্মি? আমি তো তাকে এ বাড়িতে আসার জন্য নিষেধ করছিলাম। আমার মায়ের আদেশ আমি অমান্য করি নাই, কিন্তু অসমী এটা কি করল? অসমী ভিক্ষা করলেও এতটা কষ্ট পেতাম না যতটা পাচ্ছি এখন এই অপমানিত হওয়ার বাড়িতে তাকে দেখে। বাড়ি চলো রহিমা চাচি। কেন বাজান ধরবি না তোর বউকে? চাচি ঘটনা কি পড়ে তোমারে বলবো, আগে আমারে নিয়ে চলো বাড়িতে। আমার নিষেধ থাকা সত্ত্বেও ও বাড়িতে কাজ করতে গিয়েছিস তুই বউ? তুই আমার মানসম্মান সব শেষ করে দিলি। এই বলে বিপ্লব রাগে গজগজ করতে থাকে। চুপ করেন, মুখে আলতো করে হাত রেখে। আমার কাছে আপনার সুস্থতা, সুন্দর একটা জীবন আগে, তাই আমি উপায় না পেয়ে সেখানে গিয়েছি। আপনার জীবনের মূল্য অনেক বেশি আমার কাছে মানসম্মানের চাইতে। এতদিন আপনাকে জানাইনি, কারণ জানলে আর কাজে যাইতে দিতেন না আমায়। সেজন্য সব গোপন রেখে কাজ করছি। কিন্তু তোর কাজটা কি ছিল? শুনবেন কি কাজ? তাহলে শুনুন।
ও বাড়ির বড় চাচা চাচি বিছানায় পড়ে আছেন, ভীষণ অসুস্থ। ওনাদের ছেলেমেয়ে দেশের বাইরে ঠিকমতো খোঁজ খবর নেয় না। বিছানায় পড়ে কাঁদেন ওনারা। কাজের লোকের ব্যবহার দিন দিন জঘন্য হতে থাকে। ভাইয়েরাও খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয়। সে সময় আমি উপস্থিত হই সেখানে একটা কাজের জন্য। খুব সহজে তাদের দেখাশোনার কাজটা আমি নিয়ে নেই। তাদের বিছানা, শরীর, ময়লা কাপড়, পায়খানা, প্রস্রাব সবকিছু আমি নিজ হাতে পরিষ্কার করি। এজন্য বাড়িতে আসার পর গোসল ও মাঝে মধ্যে বমি করতাম। ও বাড়িতে গোসল করলে আপনি সন্দেহ করতেন, তাই বাড়িতে এসেও গোসল করে সন্দেহের হাত থেকে রেহাই পাইনি। আমার কাজ শুধু ওনাদের পরিষ্কার রাখা। আপনার সবচেয়ে ছোট চাচা বিদেশে থাকেন। ওনার সাথে কথা হয়। সব শুনে এই কাজের বিনিময়ে তিনি আপনার চিকিৎসার ব্যবস্থা করেন। সেই সাথে সব রকম সমস্যার জন্য টাকা দেন। বড় চাচা চাচি বিছানা ছেড়ে উঠতে না পারলেও আমাকে ভীষণ আদর করে নিজের মেয়ের মতো। ওনারা অনেক অসহায়। অতীতের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। 8 মাস পর পায়ে হেঁটে বিপ্লব বড় চাচা চাচির সাথে দেখা করতে যায়। পুরোপুরি সুস্থ সে এখন শারীরিকভাবে। ভাতিজাকে দেখে চাচা কেঁদে ফেলে, অতীতের জন্য ক্ষমা চায়। তার অধিকার বুঝিয়ে নিতে বলে। এ বাড়িতে তারা শুধু দুজন, বিপ্লব ও তার বউকে থাকতে বলে। সেই সাথে বলে বিপ্লব কতটা ভাগ্যবান এমন স্ত্রী পেয়ে। সত্যি এমন ত্যাগ হয়তো খুব কম মানুষ করবে, যা অসমী করেছে তার স্বামীর জন্য। অসমী দিনের পর দিন যে কষ্ট করে স্বামীর চিকিৎসার ব্যবস্থা করেছে, কয়জনে তা করতে পারবে? কিন্তু বিপ্লব রাজি হয় না। তার মায়ের মুখটা ভেসে উঠে বারবার। স্ত্রীকে স্বামীর ঘরছাড়া করা কম কষ্টের ও অপমানের নয়। এ বাড়িতে থাকলে তার মা কষ্ট পাবে, তারও ঘুম হবে না। সে এখন যথেষ্ট স্বাবলম্বী। ছোট চাচার সাহায্যে একটা ছোট ব্যবসা দাঁড় করিয়েছে। বস্তি ছেড়ে শহরে ছোট একটা বাসা ভাড়া নিয়েছে। সে উল্টো প্রস্তাব দেয় তার ছোট বাসায় ওনাদের যাওয়ার জন্য। অসমীয় সহমত স্বামীর সাথে। বড় চাচা চাচি খুশি হয়ে তাদের প্রস্তাবেই রাজি হয়। সমাপ্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শ্রোতা বন্ধুরা, জানি না গল্পটি কেমন হয়েছে। সবাই অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।